1997 সাল 3রা সেপ্টেম্বর এক মহিলা তিনি ভবানীপুরের বাড়ি থেকে বেরোলেন, ট্যাক্সি করে বেরোলেন, কিন্তু তারপরে তার আর কোনো খোঁজ নেই। তিনি কোথায় গেলেন এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়, আর সেই মনীষা মুখোপাধ্যায়কে আমি খুঁজে পেয়েছি। আমার পাশে রয়েছেন নান আদার দেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মনীষা মুখোপাধ্যায় খুঁজে পেয়েছি তো সেটা বলতে পারবো না, বাট আই থিঙ্ক দীপান্বিতাদির এই উপন্যাসটা আমাকে খুবই ইন্ট্রিগ করেছে। এখন কিভাবে উনি কোন মানে ইনফ্লুয়েন্সে লিখেছেন বা ওনার মাথায় কেউ ছিল কিনা সেটা আমি বলতে পারবো না, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি ইটস এ ভেরি কনভিউলেটেড একটা চরিত্র, যেখানে মানে অভিনেত্রী হিসেবে আমি খুব ইন্ট্রিগড হয়েছি এটা করতে। বিকজ এখন আমি অভিনেত্রী হিসেবে আমি এরকম চরিত্র চাই যেগুলোকে আমাকে চ্যালেঞ্জ করবে, আর আমি নিজেকে আরও বেশি ভাঙতে পারবো। তো আমার রিসেন্ট কাজগুলো যদি দেখো, মানে কখনো আমি পুরাতনে একেবারে একটা কর্পোরেটের চরিত্র করেছি, ঋতিকা, মা মেয়ের একটা মানে একটা ক্রাইসিস, তারপরে আবার ম্যাডাম সেনগুপ্তাতে একটা কার্টুনিস্ট, ডিটেকটিভ মাইন্ড, আবার মানে ইমোশনাল পার্ট, আর অ্যাট দ্য সেম টাইম গুড বাই মাউন্টেন ইজ এ কমপ্লিটলি মানে আউট অ্যান্ড আউট রোম্যান্টিক ফিল্ম, যেটা ইন্টেন্স মানে ম্যাচিওর্ড রোম্যান্টিক ফিল্ম, যেটা আমরা মনে হয় আমাদের প্রেমের ছবি হারিয়ে যাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে গুড বাই মাউন্টেন ইজ এ ভেরি ওয়েলকামিং চেঞ্জ। আর ম্যাডাম সেনগুপ্তা ততটাই তীক্ষ্ণ। আর এইটা এই ছবিটা একেবারে গল্পটা মানে মনীষা মানে এমনভাবে মানে মনীষার জীবনটা মানে মানে একদম মানে কোনোভাবেই আমরা এক্সপ্লোর করতে পারি না এখানে, বিকজ ওটা ওপেন বুক না, ভেরি ক্লোজড। মানে মনীষার জীবনটা এত ক্লোজড আর এত কিছু ওর ভেতরে আছে যে মনীষাকে আমরা ঠিক বুঝতে পারি না যে ও কীরকম। তো এই ছবিটা যতটা পরতে পরতে খুলবে তত মনীষাকেও আমরা জানতে পারবো। ফলে মনীষা ইজ এ ভেরি ক্লোজড ক্যারেক্টার, মানে ওপেন না, মানে যেখানে আমরা একটা চরিত্রকে মানে আমরা বুঝতে পারি না যে আচ্ছা ঠিক এরকম এরকম। তো ওর মধ্যে এতগুলো লেয়ার আছে যে কোন লেয়ারটা যে মনীষা সেটাকে, তাই মানে আমার অভিনেত্রী হিসেবে আর মানে চরিত্র হিসেবে আমাকে ওটাকে খুব মানে আমার ইন্টারেস্টিং লাগে। এইরকম চরিত্র করা ভীষণ চ্যালেঞ্জিং। মানে তুমি বলছো যে আমরা বুঝতে পারি না, আমরা শুধু ভেবে নিই, এবং পরতে পরতে তার ভীষণ ভাবে আমার মনে হয় না যে মানে মানে বলে না যে মানে লুকস আর ডিসেপটিভ, মানে আমরা একভাবে দেখি একজনকে কিন্তু আর একভাবে পাই। তো এখানেও মনীষার মধ্যেও অনেকগুলো কন্ট্রাডিকশন লুকিয়েছিল। আমি পজিটিভ নেগেটিভ বলছি না, হয়তো সবই ছিল, অ্যান্ড অলসো ভেরি ভালনারেবল অ্যাট টাইমস, আবার প্রচণ্ড কঠিন একটা মহিলা, মানে সাংঘাতিক কিছু ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে। অ্যান্ড মানে তো আমরাও অনেক সময় আমাদের সার্কামস্টান্সের শিকার হই এবং অনেক কিছু মানে আমাদেরকেও অনেক ভিন্ডিকটিভ অ্যাক্ট ফেস করতে হয়, তো ফেস করতে হয়েছে আমাকে উইদাউট এনি ফল্ট। তো তো সেই জন্য এটাও আমার মনে হয় যে ওই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মনীষা একদম ওখান থেকে মানে আসে একটা অদ্ভুতভাবে বেরোয় চরিত্র। আর একদম অরিন্দম ইজ আ ভেরি সর্টেড ডিরেক্টর, আর ও অনেক দারুণ কাজ করেছে এর আগে, এবং অনেক দিন ধরে অরিন্দমের সাথে কথা হচ্ছিল যে এমন একটা কিছু করতে হবে যেটা মানে আমাদের দুজন মানে মায়াকুমারী আমরা করেছিলাম, কিন্তু মায়াকুমারীর মধ্যে একটা স্যাটিসফ্যাকশন হলে কিন্তু পুরোপুরি হয়নি। তো সেটাও খুব ইন্টারেস্টিং একটা সুন্দর একটা দারুণ একটা চরিত্র। আর এই ছবিটা আমার মনে হয়েছে যে মানে আমাদের জন্য মানে ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর হিসেবে দিস ইজ আ ফ্যান্টাস্টিক ম্যাচ এই কাজটা করার জন্য। তো মানে পুরো কাজটাও খুব ইন্টারেস্টিং। এখানে ব্রাত্যদা আছেন, কুণালদা ইজ এ সারপ্রাইজ ইন দ্য ফিল্ম, কুণালদা দারুণ কাজ করছেন। আর ব্রাত্যদা তো সিজনড অ্যাক্টর, অরিন্দম নিজে আছে, সাহেব আছে এই ছবিতে অনন্যা আছে, এবং অনন্যাকে খুব ইন্টারেস্টিং লাগছে, দারুণ একটা চরিত্র করছে। তারপরে আরও বেশ কিছু ক্যারেক্টার্স আছে যেগুলো অনেকে নতুন বা থিয়েটার থেকে অনেকে এসছে, তো তারাও খুব মানে খুব দুর্দান্ত সব চরিত্রগুলো একটা একটা করে ফুটবে। কারণ আমি সবসময় মনে করি ফিল্ম ইজ এ টিম ওয়ার্ক, ছবি অলওয়েজ ইজ এ টিম ওয়ার্ক। ছবির কোনো আলাদাভাবে কোনো মানে একজন কেউ একটা ছবিকে বড় করতে পারে না। তো আই থিঙ্ক সব মিলিয়ে মানে সিনেমাটোগ্রাফি, মানে ডিরেকশন, তারপরে গান, মানে সব কিছু এই ছবিতে প্লট, মানে প্লটিংটাও খুব দুর্দান্ত হয়েছে, এবং আর খুব মানে খুব স্মার্টলি শ্যুট করা হচ্ছে ছবিটা। মানে 53টা লোকেশন আছে এই ছবিতে, মানে একটা
ফিরে আসার মানে দৌড়াদৌড়ি করতে করতেই তা জীবন শেষ। বাট স্টিল আমি বলবো যে এই ছবিটা দর্শককে একটা নতুন স্বাদ দেবে। এখন কোন ঘটনা আধারিত সেটা ইম্পর্টেন্ট না, বাট ছবির মেটেরিয়াল হিসেবে, সাবজেক্ট হিসেবে ইটস ভেরি ইন্টারেস্টিং আমার কাছে। তো আমি অ্যাজ আ সাবজেক্ট হিসেবে এটাকে আমি দেখেছি এবং আই টুক আপ দ্য ক্যারেক্টার। এবং মানে অনেকগুলো ছবি নিয়ে কথা হচ্ছে না, আমি বলছি এইটা খুব চ্যালেঞ্জিং একটা। উইদাউট এনি ফল্ট অনেক সময় তুমি বললে যে আমাদের অনেক কিছুর মুখে পড়তে হয়, তোমাকেও পড়তে হয়েছে, কিন্তু আমরা জানি ঋতু তুমি ভীষণ পজিটিভ এবং খুব ওইভাবেই হ্যান্ডেল করো যেটাতে নিজেকে কষ্ট দেবে না। আমার মনে হয় মনীষা মুখোপাধ্যায়, তার জীবনেও হয়তো এমন কিছু এসেছিল যেটা হয়তো পারিপার্শ্বিক পরিস্থিতির শিকার তিনি হয়েছেন। এক্স্যাক্টলি, আমিও তো অনেক সময় নিজেও পারিপার্শ্বিক পরিস্থিতির শিকার হয়েছি, যেখানে আমার কোনো ভূমিকা ছিল না, বা এমন কিছু মানে এমনভাবে সেটাকে প্লেস করা হয়েছে যাতে মনে হবে যে মানে ইউ আর দ্য ভিকটিম। তো সেরকম মানে সেটাও আমার মনে হয় মনীষার ক্ষেত্রে অনেকটাও হয়েছে। আর তারপরে মনীষাও তখন, এখানে আমার থেকে একটু ডিফারেন্ট চরিত্রটা, সেখানে আমি বলবো যে মনীষাও মানে ওইটার মধ্যে দিয়ে কিভাবে তারপর নিজেকেও ম্যানিপুলেট করে, অনেক কিছু করে। তো অনেকগুলো মানে বেশি বলতে পারছি না চরিত্রটা নিয়ে, বিকজ এটা মানে সারপ্রাইজ, ছবিতে সবাই দেখবে। তবে আই থিঙ্ক মনীষার চরিত্রটা ইজ লাইক আ রেভিলেশন আমার কাছে। আর তোমার লুকটা, এটা এক্সক্লুসিভ লুকটা কিন্তু দারুণ লাগছে। মানে জানো, আমাকে সেদিন একজন বলছিল, এটা জাস্ট বলছি, মানে আমি মানে আমাদের যখন আমি হল ভিজিটে গেছিলাম, তো ম্যাডাম সেনগুপ্তা আর গুড বাই ম্যাডাম সেনগুপ্তার জন্য গেছিলাম, তখন আমাকে বলছে ঋতুদি আপনাকে দারুণ লাগছে এই ডিটেকটিভটাতে, তবে আপনাকে সামনাসামনি আরো সুন্দর দেখতে, মানে একজন বলছিল। মানে এরকম আমাকে অনেকেও বলেছে, আবার অনেকে বলেছে স্ক্রিনে খুব গ্ল্যামারাস, মানে অনেক রকম শুনি। তখন আমি ঘুরে একটা উত্তর দিয়েছি, হঠাৎ করে মাথায় আসলাম, শোনো ওটা তো আমি নই, ওটা তো আমার চরিত্র। সো আমি ওই চরিত্রটাতে কখনোই চাইবো না যে সেটা আমার মতো দেখতে হোক। আমি চাইবো প্রত্যেকটা চরিত্র আমাকে যদি তখন সেখানে আমি যেরকম দেখতে তার থেকে খারাপও লাগে, হয়তো সেটাকে সেরকমই দেখতে থাকে। তো আমি যদি ডিফারেন্সিয়েশন গুলো না করতে পারি আমার প্রত্যেকটা চরিত্রেই যদি আমি একদম ডলড আপ হয়ে খুব সুন্দর লাগে দেখতে, ভেরি গ্ল্যামারাস, তাহলে তো আমি চরিত্রটাকে জাস্টিফাই করবো না। তো আমি চাই আমাকে কখনো খারাপ লাগুক, ভালো লাগুক, মাঝারি লাগুক, ভীষণ ভালো লাগুক, সো দ্যাট ইজ দ্য ক্যারেক্টার। আমি চাই ওই চরিত্রটা হিসেবে আমাকে মনে রাখা হোক, isn't it? তাই জন্য আমি লুকগুলোকে বদলাতে থাকি। লুকগুলো আজকে দেখো চুল এমনি করে বেঁধেছি, একটা গোল চশমা পরেছি, আমাকে হয়তো ও কি দরকার এরকম করে, বাট দ্যাট ইজ দ্য ক্যারেক্টার। মানে আই ওয়ান্ট টু ডু জাস্টিস টু মাই রোলস, এটাই আমার কাজ এখানে। এবং সিম্পল কিন্তু খুব খুব অ্যাট্রাকটিভ, মানে যে চরিত্রটা তুমি করছো তার জন্য হয়তো এটাই পারফেক্ট। আর আমি মনে করি যে প্রত্যেকেরই একটা ডিস্টিংক্ট লুক আছে, প্রত্যেকটা চরিত্র বা প্রত্যেকটা নামের বা প্রত্যেকটা পার্সোনালিটির একটা ডিস্টিংক্ট লুক আছে, মানে সে কখনো আর একজন হতে পারে না। তো সেইটাই আমাদের, দেখো তুমি গুড বাইতেও আমরা এমনি প্রেমের চশমা পরেছি, চুলটা জাস্ট সিম্পল, মানে আমরা যেরকম না অগোছালো সকালে শাড়ি পরি, ব্লাউজটা একটু কোঁচকানো, আমি ঠিক ওটাই রেখেছি। মানে আমরা তো সারাক্ষণ ইস্ত্রি করে ব্লাউজ পরি না, করি কি মানে, বা সবসময় কি আমরা ইস্ত্রি করে জামা পরি? হ্যাঁ, বাইরে বেরোলে, কিন্তু যখন আমরা বাড়িতে থাকি তখন তো আমরা ওইভাবেই মেনটেন করি নিজেদের, না? তো এইগুলো, ওই ছোট ছোট জিনিসগুলো আমি চাই মানে সেটা আমার চরিত্রের মধ্যে বেরিয়ে আসে। আর একটা জিনিস তোমাকে জানার, এত ধরনের চরিত্র, মানে আমরা যদি এখনই দেখি, ধরো ম্যাডাম সেনগুপ্তা, তারপরে গুড বাই মাউন্টেন, তারপরে এটা তো শুটিং চলছে, রিলিজ হবে, বেলা আসছে, নিজেকে ভাঙছো গড়ছো, এটা কতটা টাফ এবং চরিত্রের জন্য। এবং পরিচালকরা বলছে এটার জন্য ঋতুই আমরা ভেবেই রেখেছি যে এটা ঋতুই। দেখো, ওটাই হচ্ছে আমার মানে ওটাই আমার রসদ, ওটাই আমার কাজের রসদ। মানে এই ভাঙা গড়া মনও ভেঙে যায় মাঝে মাঝে, পড়ে যাই, আবার ভাবি না, আই হ্যাভ টু পিক আপ মাই সেলফ অ্যান্ড আই হ্যাভ টু গেট আপ অ্যান্ড ইউনো, মানে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে একটা কথা বলছিল খুব সুন্দর, যে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইউর ফেলিয়ার্স অ্যান্ড ইউ হ্যাভ টু সে দ্যাট ইউ নো হোয়াট, জাস্ট শ্রাগ ইট অফ অ্যান্ড দেয়ার ইজ আ নিউ ডে ওয়েটিং ফর ইউ। মানে আমার খুব ভালো লেগেছিল কথাটা ওর। ইনফ্যাক্ট আমিও সেটা ভাবি, মানে আমি অনেক সময় ভাবি যে এত করছি, এত পরিশ্রম করছি, এরকম হচ্ছে না কেন, ওরকম হচ্ছে না কেন, আমাদের মনের মধ্যে তো হতেই থাকে এগুলো, কিন্তু তারপরেও ভাবি যে যতটা করতে পারছি, আমাদের এত ব্লেসিংস আছে, আমরা এত ব্লেসড যে আমাদের মানুষ এত ভালোবাসে, এত মানুষ দেখতে চায় আমাদের কাজ নিয়ে। এখনো আমাকে নিয়ে ছবি লেখা হচ্ছে, আমাকে কেন্দ্র করে ছবি লেখা হচ্ছে। তো আই থিঙ্ক সেইগুলো তখন আমার মনে হয় যে না, এইগুলো যা আছে আমার কাছে সেটা নিয়ে আনন্দে বাঁচি। আর যদি আরেকটা হচ্ছে যে পায়ের তলায় তোমার বোধহয় চাকা লাগানো, মানে এই শুটিং করছেন, আমি বলে রাখি আপনাকে, এর মাঝখানেও প্রচুর কাজ রেখেছে, ক্লান্ত লাগে না? মানে
যতই হোক তুমি তো সুপারস্টার, তো সে তো নিজেরও তো একটা মানে মেশিন তো নও। মাঝে মাঝে তো লাগেই। আমার বিভিন্ন সঞ্জয় বলতে থাকে জাস্ট লিভ এভরিথিং অ্যান্ড কাম, জাস্ট লিভ এভরিথিং অ্যান্ড কাম। মানে এই জন্য মাঝখানে আমার জন্য ওরা 5 দিনের জন্য আমরাকে বলে মানে ইনসিস্টেড যে ওরা ইটালি গেল, বললে তোমাকে আসতেই হবে, আমার ছবি রিলিজ না, তুমি আবার গিয়ে করবে, প্লিজ টেক আ ব্রেক। তো মানে আমার মেয়েও আমাকে খুব মিস করে, সিঙ্গাপুরে আছে ওরা। হ্যাঁ, তো এই কালকেই আমার ফোন করবো, তোমার রিলিজ হয়ে গেছে, এখন এবার চলে এসো। মাঝে মাঝে ভাবতে পারো আমি ছুটি নিয়ে যাবো এখন তা ওরা বললো না, এই সানডে না হলে কলেজ পাওয়া যাবে না, আবার আমার এই উইকেন্ডটা চলে গেল। তো আমি বললাম না না ঠিক আছে, আসছি করে একটু শুটিং করে যাই। তো আমাদের স্যাক্রিফাইস গুলো তো আর কেউ বুঝতে পারে না, হয়তো আমাদের নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমাদেরও সংসার, আমাদেরও হাজবেন্ড, আমাদেরও বাচ্চা, সবাই তারা চায় তাদের মানে তারা স্টারকে চায় না, তারা তাদের মাকে চায়, তাদের ওয়াইফকে চায়, ইউনো। খারাপ লাগে না মানে ঋতুদি একটু ইমোশনাল মনে হচ্ছে না? এক্স্যাক্টলি। কালকে যেরকম আমাদের বাড়িতে আমার মানে সিঙ্গাপুরের বাড়িতে কালকে আমাদের খুব খুব এমিনেন্ট একজন মিউজিশিয়ান সুগত দা, যিনি সেতার বাজান, উনি এসেছিলেন। তো সঞ্জয় খুব চেয়েছিল যে আমি থাকি আর একটু আমরা মিউজিক্যাল ইভিনিং করি। আমাকে ভিডিওতে দেখো, আমাকে বলছে তুমি না সত্যি মানে রিলিজ হয়ে যাওয়ার পরে আমি রাখলাম 26 তারিখ, তাও তুমি বলে আমার আজকে শুটিং আছে। আমরা কি করবো, এতগুলো সবাই মানে সবাই এত আছে, তো ওদের আবার আবার কবে ডেট, কবে কি, তার পরপর এতগুলো অ্যাসাইনমেন্ট। যাই হোক, তারপরে আরো তাও ম্যানেজ করবো, এটা করি, চট করে পালাবো আবার একটুখানি আবার। এই ইমোশনটা, এই আবেগটা যদি সাইডে সরাই তাহলে বলবো যে ঋতুদি ব্লেসড। এই কাজ কজন পায় এখন এই সময় দাঁড়িয়ে? তুমি ব্যস্ত মানে তুমি কিন্তু ব্লেসড, আমরা জানি। আই থিঙ্ক সো, বিকজ আমি মনে করি যে আমাদের কাজের জায়গাটা এত মানে সুন্দর, আর এখান থেকে আমার দেখো আমার হচ্ছে শৈল্পিক সত্তাতেই আনন্দ, আমার মানে শিল্পের সৃষ্টিতেই আমার আনন্দ। তো শিল্পটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ লাইফ, যেটা আমি মনে করি যেটা আমার নিজের, এবং আমি এটা ভীষণভাবে ভালোবেসে করি। তো এটা আমি ওন করি, মনে হয় আমি ভীষণ ভীষণ ভালোবেসে করি। এটাতে তুমি থাকতে পছন্দ করো, তোমার সাথে সারাক্ষণ তুমি ক্লান্ত লাগলেও অনেকে বলে যে তুমি ওয়ার্কাহলিক, তুমি কাজ ছাড়া বুঝতে পারো। আমি ভাবি কি না, এই মিটিংটা হলো না, ওটা একটু করে নিই, আচ্ছা ওর ওটা করতে হবে, তারপরে তো আমি মানে তারপরে আবার সোশ্যাল ওয়ার্কের একটা বড় প্রচুর লোকের জন্য আমি বলি, এটা আপনারাও জানেন, প্রচুর লোকের জন্য প্রচুর কিছু করে, ধাক্কাও খায়, কষ্টও পায়, কিন্তু সেটা আর তারপরে আমাকে আমার বর বলেছে তুমি না বাড়িতে সামনে একটা বোর্ড লাগাও, মুশকিল আসার, এখানে সবার মুশকিল আসে। তো ভাই ওটাই আমার জীবনের আনন্দ। আর তারপর মা বাবা চলে যাওয়ার পরে এত মানে মা চলে গেল, মানে হট করে মা চলে যাওয়ার পরে মানে এত খালি লাগে সবকিছু। তখন এই কাজটা যতক্ষণ করি ততক্ষণ ভুলে থাকি। দেখো যতই যেই থাকুক জীবনে তোমার মানে মা বাবার স্থানটা কেউ পূর্ণ করতে পারে না। আর মা চলে যাওয়াতে না মানে আমরা যেন খুব দিশাহারা হয়ে গেছি, মানে মার না থাক মানে মার শাসন, মার আদর, মার ভালোবাসা থেকে হট করে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে, মানে হয় না? রোজ রোজ রাত্রি এত কান্না পায়, সকালবেলা ভাবি মার ফোন আসছে না, তারপরে আবার নিজেকে তৈরি করে যুদ্ধে নামি। এটাই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত, যুদ্ধে নামি, কোনো দুঃখ নয়, কষ্ট নয়, কিন্তু যুদ্ধ করবে, কারণ আমরা তো এই সুপারস্টারকেই চাই, কোনো মন খারাপ না। ঋতুদি, কলেজটা কেমন লাগলো বলো? দারুণ, মানে প্রচুর বড় জায়গা। স্কটিশ চার্চেস মানে আমাদের মানে কি বলবো বিখ্যাত একটা কলেজের সাথে অন্যতম ইতিহাস সৃষ্টি করেছিলেন। আমার মানে বিবেকানন্দ এখানে পড়াশোনা করেছিলেন। আর মানে এটা আমাদের কাছে একটা ঐতিহ্য, এবং এর মানে এটা কি ধরনের ঐতিহ্য সেটা বলা যাবে না, কারণ আর এমনি না এই যে নর্থ ক্যালকাটাতে এলে একটা ভীষণ নস্টালজিক লাগে। কিন্তু আমিও খুব একটা মানে কি বলবো মানে ওয়ান অফ দ্য বেস্ট কলেজেসে পড়েছি, লেডি প্রোপন কলেজ, ওটারও একটা সাংঘাতিক ঐতিহ্য আছে, এবং ওটার অ্যালুমনাইতে আমি ভীষণই স্ট্রং। আর আমার টিচাররা আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে, আমার এত ভালো লাগে গেলে যেই প্রিন্সিপাল রুমে ঢুকতে পারতাম না কোনোদিন, এখন আমাকে ওয়েলকাম। তুমি কি খুব দুষ্টু ছিলে সেই সময়? আমি ভীষণ কলেজের সব অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতাম। তো আমার টিচার বলতো হ্যাঁ কমন রুমেই থাকো, তারপর আবার এসে বলতো কি তুমি তো হাইয়েস্ট পেয়েছো ক্লাসে। মানে আমাদের একটা মানে একদিকে পড়াশোনা সবটা, বাবা তো পড়াশোনা নিয়ে খুব ছিলেন, তো ফলে আর বাবা চেয়েছিলেন আমি লেডি প্রোপনেই করি, যাদবপুর না প্রেসিডেন্সি না, মানে ওখানে কো এডুকেশন, বাবা ছিলেন অল গার্লস। আমি অল গার্লস স্কুলে পড়েছি, কামেল কনভেন্ট, 11-12 গোখেলে পড়েছি, সেটা অল গার্লস, আর লেডি প্রোপন অফিস। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অবশ্যই ছিল। তারপরে তো যাই হোক, আমার এইটাই হচ্ছে যে মানে এটা একটা দুর্দান্ত লাগছে যে আমরা এখানে শুটিং করতে পারছি, মানে কত মানে ঐতিহ্য বয়ে আনছে এটা।
তো দিস ইজ আ ফ্যান্টাস্টিক প্লেস। আর আমাদের এই ছবিতে না ভীষণ ভীষণ সুন্দর সুন্দর সব লোকেশনস পাওয়া গেছে, আর আমরা প্রচুর ভালো ভালো জায়গায় শুটিং করেছি। আমি একদম শেষ, জানি তোমার অনেক তাড়াহুড়ো আছে, বেরোতে হবে, সেটা হচ্ছে যে এখন যে সামাজিক ভাবে শিক্ষা ব্যবস্থা বলো, শিক্ষা দুর্নীতি বলো, সেই সময়ও হতো, এই সময়ও বিভিন্ন অভিযোগ উঠছে। এই সময় খুব প্রাসঙ্গিক হতে চলেছে কর্পূর, কারণ তুমি মানে মনীষা মুখোপাধ্যায় কর্পূরের মতোই ভ্যানিশ হয়ে গেছিল। প্রাসঙ্গিক আসলে মানুষ যখন একটা পর্যায়ের পর আর সে নিতে পারে না, বা তার সে আর কিছু ফেস করতে পারে না, তখন হয়তো সেইভাবে উবে যেতে চায়। আর মনীষার ভেতরে কি চলছিল, মনীষার কি হয়েছিল, সেটা ছবির থেকে আমরা জানতে পারবো। তবে এরকম অনেক ফ্রাস্ট্রেশন চলে মানুষের জীবনে, যেটা তারা মনে করে তারা জীবনকে শেষ করে দেবে। এরকম অনেক ঘটনাও ঘটছে, রিসেন্টলি আমরা দেখেছি এই বাচ্চা মেয়েটি ওই ব্রিজ থেকে ঝাঁপ দিল, মানে কি যে তাদের মধ্যে হচ্ছে বা তাদের মানসিক কি মানে সংঘাত চলছে, সত্যি আমার বোঝা দেয়। একটা জিনিস খুব খারাপ লাগে যে যেখান থেকে বাবা মার থেকে দূরে ছেলেমেয়েরা চলে যায় অনেক দূরে হস্টেলে পড়তে পারে, এক্স্যাক্টলি ওখানে যে কি ক্রাইসিস হচ্ছে আমার মনে হয় কি জানো, আমার মনে হয় সব ওই পুরো সবার ওই সিস্টেমটার মধ্যে না কিছু কাউন্সিলার্স রাখা উচিত, মানে যারা মানে কাউন্সিল করবে, একটু থেরাপি করবে। কারণ আমাদের এত স্ট্রেসফুল লাইফ না, মানে আর বাবা মারাও খুব হেল্পলেস হয়ে যায় না, দূরে বাচ্চারা চলে যায়, তারপর তারা জানতেও পারে না যে এক্স্যাক্টলি প্রত্যেক দিন কি ঘটছে। প্রত্যেক দিন তো মিনিটে মিনিটে খবর নেওয়া সম্ভব না, তারা হয়তো যে ভালো আছিস, খেয়েছিস, পড়াশোনা করছিস, মানে এই এতটাই কিন্তু ফর্মাল। কিন্তু মানে তাহলেও আমার মনে হয় যে আমরা প্রত্যেকে এই সময়টা মানে যখন তারা এই মানে কলেজের বা স্কুলের গণ্ডি পেরিয়ে এই সময়টা যায়, এই সময়টা একটা খুব ইম্পর্টেন্ট উদ্দাম জীবন হয়ে যায়, একটা স্বাধীনতা, একটা স্বাধীন জীবন হয়ে যায় না, সেখানে এই মনে হয় এই কাউন্সিলিংটা বা এই থেরাপিটা বা এই মানে সংযমটা খুব প্রয়োজন। তোমারও তো ছেলে মেয়ে আছে, তোমার ভয় করে, কারণ যেভাবে সামাজিক অবক্ষয় হচ্ছে, তুমিও বেরিয়ে পড়ো, ভীষণ ব্যস্ত থাকো, এই যে সারাক্ষণ কানেকশন, সেটা তো সম্ভব সবসময় কারোরই হয় না। তুমি ছাড়া হস্টেলে থাকে, ওর সাথে মাঝে মাঝে কথা, মানে রোজ তো হয়তো কথা হয় না, কিন্তু আমারও মাঝে মাঝে জানতে ইচ্ছা করে ও এক্স্যাক্টলি কোথায় আছে, কি করছে, মানে বন্ধুদের সাথে কাজে বেরোচ্ছে কি না, কি করছে, মানে হয় না এখন এই বয়সটা তো ইটস ভেরি ডিফিকাল্ট। আর আমার মেয়েও জাস্ট বিকেম আ টিনেজার, মানে এখনো অনেকটাই ছোট, কিন্তু তাহলে বাট ও সিঙ্গাপুরে অবশ্য ওদের স্কুলের সিস্টেমটা খুব স্ট্রিক্টার। আর সঞ্জয় ইজ এ ডোটিং ফাদার, মানে এটা তোমার একটা বড় সাপোর্ট, বলো। ওর মতো ভালো বাবা মানে সত্যি নেই, মানে এটা আমাকে বলতেই হবে যে মানে ছেলে মেয়েদের পড়াশোনা, ছেলে মেয়েদের সবকিছু রাখা, মানে এভরিথিং। মানে আমিও প্যারেন্ট টিচার মিটিংয়ে যাই, বা আমিও কানেকশনটা রাখি, আমি যখন সিঙ্গাপুরে থাকি ওকে পড়াই, সব কিছু করি, কিন্তু ওর বাবা মানে মিনিট টু মিনিট মানে ছেলেমেয়েরা ওখানে কোনো ফাঁকে দিতে পারবে না। ছেলেমেয়েরা কি মায়ের কাছে বেশি আবদার করে, সেই জন্য মায়ের কাছে আবদার করে, মাকে নিয়ে বেড়াতে, মানে মা একটু শপিং এ নিয়ে যাবে, সেগুলো করে, কিন্তু বাবার কাছেও আবদার কম করে না। বাবা যে যা বলে বাবা একদম হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ সব ব্যাপারে মেয়ের বলে হ্যাঁ 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 করো, আমার বেলায় করো। কিন্তু বাবার আমি ওই অন্য দিকটা বলছি, মানে পড়াশোনার দিকটা বাবা ভীষণ স্ট্রিক্ট, মানে তোমাকে বাবা একদম বসে দেখবে যে ঠিক মতো ওদের তো আবার পড়াশোনার সিস্টেমটা এখন অন্যরকম, ওদের মানে অনেক কিছু রিসার্চ করতে হয়, তারপরে ওদের প্রজেক্ট জমা দিতে হয়, তো বাবা আবার চেক করবে তুমি প্রজেক্টটা ঠিক মতো করেছো কিনা, আপলোড করেছো কিনা। আমি হয়তো তখন শুটিং করছি, আমি হয়তো দেখতে পেলাম না। মেয়েকে কি কোনো মানে মেয়ের কি ইচ্ছা হয় যে মায়ের মতো এই গ্ল্যামার জগৎ? ডান্স তো ভীষণ ভালো করে, ও নিজে পুরো মানে ওদের পুরো মানে ক্লাসের যত সেকশন আছে তার ডান্স ক্যাপ্টেন। ও ওদিকে তোর জ্যাজও করছে, আবার আমি বলেছি না নাচ তো শিখতেই হবে। আবার ওখানে আমাদের টেম্পল অফ আর্টস বলে আছে সিঙ্গাপুরে, ওখানে পুরো ইন্ডিয়ান কালচারাল হয়, তো ওখানে ওডিসি শেখে, এখানে ওডিসি শিখতো। অভিনয়টা আমি ঠিক জানি না, মানে ও মাকে দেখে এত পরিশ্রম, ওরা জীবনে ওরা বলেছে বাবা আমাদের দরকার নেই, ওদের কাছে মি টাইমটা খুব ইম্পর্টেন্ট, দরকার নেই আমার এত পরিশ্রম করে। তো বাট ওর মানে বাট শি ইজ একাডেমিক্যালি অলসো ভেরি ইনক্লাইন্ড, আর ও নাচতে পারে, নাচটা ওর একটা প্যাশনও, মানে আমার মতো নাচটা ওর কাছে একটা খুব প্যাশনের জায়গা। ছেলের কিসে ইন্টারেস্ট? মানে ও অ্যাকচুয়ালি ছেলে খুব সুন্দর লেখেও, মানে যদিও ওর প্রফেশন বলছে, যদিও ওর মানে
অন্যরকম ওর ইন্টারন্যাশনাল রিলেশন, ইকোনমিক্স, ফাইন্যান্স এসব নিয়ে, কিন্তু ও লিখতে পারে খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ও ফ্রেজ, মানে মানে ছোট ছোট মানে হয় না যে রাইট আপস লিখেছে and all that. তো তো আমি সেটাকে এনকারেজ করি, সেটাতে আমার তো একটু মানে আমার একটু ছোঁয়া আছে সেখানে। ও ভালো, ও গিটার শিখছে, গিটার বাজাচ্ছে। তো বাবার মতো কেউ সরোদ আর বাজায় না, তো বাবা তো দুর্দান্ত সরোদ বাজায়, হ্যাঁ সেটা বাজায় না, কিন্তু বাবা সরোদটা শেখাতে পারলো না ছেলে মেয়েকে, মানে বলে বলেও হয়নি, মানে ওইটা করবো ওটা ভীষণ টাফ, ওরা পারবে না। ওরা বলছে ড্যাড ডোন্ট গেট আস ইন দিস। তোমার আমার আমার একটা ভীষণ মনে হচ্ছে যে ছেলে স্ক্রিপ্ট লিখলো, তুমি আর মেয়ে সেটায় কোরিওগ্রাফি করলে, আর দাদা সরদে, এরকম কিছু কোনোদিন ভালো আইডিয়া, নট ব্যাড, এটা বলবো কি আমি, পুরো ফ্যামিলি। হ্যাঁ, তবে আমরা চক্রবর্তী ফ্যামিলি, সেনগুপ্ত বলিস না, তার মানে কি সমস্যা হয়ে যেতে পারে? না, অসাধারণ। একটা তো চক্রবর্তী ইয়ে আছে, মানে চক্রবর্তী যেটা আছে যে মানে চক্রবর্তী ফ্যামিলি সত্যি কালচারালি ভেরি ইনক্লাইন্ড, আর ওরা মানে আমরা সত্যি মানে আমরা সবাই মিলেই খুব মিউজিক্যালি ইনক্লাইন্ড। আমরা মানে আমাদের বাড়িতে যদি যাই সারাক্ষণই ভীষণ ভালো আর music। তোমার বাড়ি সোশ্যাল মিডিয়ায় দেখেই মোটামুটি লোকজন প্রেমে পড়ে যায়, যাওয়ার সৌভাগ্য। মানে ভীষণ মানে মিউজিক্যাল বাড়ি আর কি, মানে সঞ্জয় রাত্রির অব্দি ক্লাসিক্যাল গান, মানে ক্লাসিক্যাল মিউজিক শোনে, আর হিজ এ কনোজার অফ মিউজিক। মানে ওর কাছে মিউজিকের যা কালেকশন, মানে ওটাই ও স্ট্রেস বাস্টার। অফিস থেকে এসে আমাকে বলছে তুমি তো আর থাকো না, আমার ওই মিউজিকের সাথেই থাকতে হয়। তো যাই হোক, মানে তাও আমি চেষ্টা করছি, আমি আরও একটা ইয়েতে এসেছি যে অ্যাটলিস্ট 10 to 12 days ইন সিঙ্গাপুর, বাকি কাজ। But তুমি পারবে তো সেটা, এটা I'm trying, but I also want, because I also miss them. So, একদম শেষ করছি, দর্শকদের কি বলবে, কারণ প্রচুর কাজ, প্রচুর ব্যস্ত ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে দর্শকরা একটু পজেসিভও বটে, মানে অন্যভাবে দেখতে চায়, নতুন ভাবে দেখতে চায়। তুমি কি বল? আমি দর্শকদের একটা কথাই বলবো যে আমার দর্শকরা মানে জাস্ট লাভস মি। আমার এত দিনের ক্যারিয়ারকে এত সুন্দর করে আমার দর্শকরা ভালোবেসে আবরণ করেছে, দ্যাট ইজ আ বিগ থিং ফর মি। আর আমি চাইবো যে দর্শকরা এইভাবেই আমাকে ভালোবেসে আমার সিনেমাগুলো দেখুক, বাংলা সিনেমা দেখুক, ভালো সিনেমাকে কদর করুক। এবং রিসেন্টলি আমার রিলিজ হয়েছে গুড বাই মাউন্টেন, ইন্দ্রনীশের মুক্ত আবার, আর আমি আবার একটা প্রেমের গল্পে আফটার পুরাতন, এবং তার মাঝখানে রিলিজ হয়ে গেছে ম্যাডাম সেনগুপ্তা, সেটাও চলছে। তো আপনারা প্লিজ আমার ছবিগুলোকে ভালোবেসে সবাইকে বলবেন দেখতে। আর আমরা এখন প্রেজেন্ট শুটিং করছি অরিন্দম সেনের কর্পূরের, এটাও একটা দারুণ ছবি আসতে চলেছে। আর তার সাথে সাথে কিছুদিনের মধ্যেই বায়োপিক আসছে বেলা। তো লুক ফরওয়ার্ড, আপনারা এভাবে ভালোবেসে ব্লেস করবেন, যাতে আমরা ভালো কাজ করতে। একদমই তাই। ঋতুপর্ণা সেনগুপ্ত সত্যি আলাদা করে তো কিছু কথা হয় না, পরপর কাজ, কখনো তিনি ইমোশনাল, কখনো তিনি ভীষণ তার ক্লান্ত বোধ হয়, কিন্তু সেটা অবশ্যই স্ক্রিনে ফুটবে না। চরিত্রের দিক থেকে তো আমার বলার ধৃষ্টতা নেই। এভাবেই আপনারা সঙ্গে থাকুন। আর মনীষা গঙ্গোপাধ্যায় কি করবে সেটা দেখতে হলে অবশ্যই দেখতে হবে কর্পূর। ক্যামেরা জয়দীপ দাসের সঙ্গে পৃথ্বী দর্শক, এনকেটিভি বাংলা, কলকাতা।